চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, বৃত্তি পরীক্ষা সেরা প্রস্তুতি 5। বৃত্তি পরীক্ষা সেরা ছাত্রদের গল্প, বৃত্তি পরীক্ষা 2019-এর প্রশ্ন সমাধান। আর আজকের বিষয় হবে সমাজবিজ্ঞান, যেটা আছে ইতিহাস ও ভূগোল। বৃত্তি পরীক্ষায় আসা সমাজবিজ্ঞান 2019-এর প্রশ্ন পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ এবং তার সমাধান দেখাবো আমার এই ভিডিওতে। আর বৃত্তি পরীক্ষা যারা 2026-এ অংশগ্রহণ করতে যাও তাদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আর ভিডিও শুরুতে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ তুমি যে এখানে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি হচ্ছে 2019 সালে প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2019। এখানে এক এক করে 1, 2, 3 অর্থাৎ 1 দাগ নম্বর 9টি শূন্যস্থান পূর্ণ অ্যান্সার করতে হবে। 2 দাগ নম্বরে MCQ 5টি, 3 দাগ নম্বরে হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন আছে 10টি, এবং 4 দাগ নম্বরে হচ্ছে টিকা 4টি অ্যান্সার করতে হবে। 5, 6, 7 এরকম করে টোটাল প্রশ্ন এখানে দেখানো হবে। তা আমি প্রথমেই বলবো যে তোমরা যারা এখনও বৃত্তি পরীক্ষা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া নেই তাদের জন্য বলবো যে বাংলা ইংরেজি, বাংলাতে 100, ইংরেজিতে 50, গণিতে 100, বিজ্ঞানে 50, মানে সামাজিক বিজ্ঞানে 100, অর্থাৎ টোটাল 400 মার্কের মধ্যেই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আর বৃত্তি পরীক্ষায় দেখো 2025 সালে যে প্রথম হয়েছে সে কিন্তু 395 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে, আর সেকেন্ড 392, থার্ড 391। এটা 2025-এর যে পরীক্ষা সে তার রেজাল্ট, ঠিক আছে। এই কাজেই তোমরা যারা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করো এবং বৃত্তি পেতে চাও তাদের কিন্তু এখন থেকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে, হ্যাঁ। এবং 2024-এও দেখো যে প্রথম স্থান অধিকার করেছে 397 নম্বর পেয়ে 3 জন প্রথম স্থান অধিকার করেছে, ঠিক আছে। যাই হোক, আমি সরাসরি প্রশ্নের উত্তর বিশ্লেষণে যাব। এখানে 1 দাগ নম্বরে শূন্যস্থান পূরণ যে কোনো 9টি, এরকম করে আমি যেটা দেখিয়েছি সেটা ক্লিয়ারলি তোমাকে দেখিয়ে সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন বিশ্লেষণে। 1 নম্বরের প্রশ্ন, হ্যাঁ। তাহলে 1 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করা। আমরা আবার একটু দেখে আসি যে 1 নম্বরে কি, জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে ড্যাশ নদী, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ ড্যাশ, পৃথিবীর একমাত্র উপগ্রহ। আমরা যদি প্রথমে জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বইছে হলং নদী, পশ্চিমবঙ্গের জলদাপাড়া জঙ্গলের ভিতর দিয়ে হলং নদী প্রবাহিত হয়েছে। এরপরে খ নম্বর, সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম হচ্ছে কি, বুধ। হ্যাঁ, বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছে অবস্থিত, তাই এটি সবচেয়ে গরম গ্রহগুলোর একটি। এরপরের প্রশ্ন হচ্ছে পৃথিবী, শনি গ্রহের কি পৃথিবীর একমাত্র উপগ্রহ, এবং শনি গ্রহের সন্ধান কি? পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, তাই এটি পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। শনি গ্রহের সন্ধানে গেছে ক্যাসিনি। ক্যাসিনি একটি মহাকাশযান যা শনি গ্রহ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পাঠানো হয়েছিল। এরপরের প্রশ্ন হচ্ছে, এরপরে ড্যাশ পোড়ামাটির মন্দির আছে, বিষ্ণুপুরে পোড়ামাটির মন্দির আছে। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুরে তার বিখ্যাত পোড়ামাটি টেরাকোটার মন্দিরের জন্য বিখ্যাত। তুলসী একটি উদ্ভিদ, ড্যাশ উদ্ভিদ। তুলসী একটি ভেষজ উদ্ভিদ। তুলসী ঔষধি গুণসম্পন্ন একটি গাছ, তাই একে ভেষজ উদ্ভিদ বলা হয়। এরপরের প্রশ্ন হচ্ছে, যন্ত্রপাতিকে ইংরেজিতে ড্যাশ বলে, টুল বলে। যন্ত্র বা কাজের উপকরণকে ইংরেজিতে টুল বলে। তামার সঙ্গে টিন ড্যাশ মিশিয়ে ধাতু তৈরি করে, ব্রোঞ্জ। টিন এবং ব্রোঞ্জ, তামা টিন একসঙ্গে মিশিয়ে যে ধাতু তৈরি হয় তাকে বলে ব্রোঞ্জ। এরপরের প্রশ্ন, এরপরের ড্যাশ ছিল মানুষের প্রথম হাতিয়ার, পাথর ছিল মানুষের প্রথম হাতিয়ার। আদি মানুষ প্রথমে পাথর দিয়ে অস্ত্র এবং যন্ত্র তৈরি করতো। ড্যাশ মুখোশ পরতেই হয়, ছৌ নাচে মুখোশ পরতে হয়। ছৌ নাচে নাচের সময় নৃত্যশিল্পীরা মুখোশ ব্যবহার করে। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। পিন্টেল হলো এক ধরনের পাখি, পশু, উদ্ভিদ। পাখি, পিন্টেল একটি হাঁস জাতীয় পাখি যা জলাশয়ের আশেপাশে দেখা যায়। টোটো এক প্রকার গাড়ি, উপজাতি না খাবার? টোটো একটা উপজাতি, কারণ টোটো একটি আদিবাসী জনগোষ্ঠী যার উত্তরবঙ্গ অঞ্চলে বাস করে। এরপরে হচ্ছে পরের প্রশ্ন দেখো, যন্ত্র কাকে বলে, উদাহরণ দাও। এখানে যন্ত্র, মানুষ বুদ্ধি খাটিয়ে কাজ সহজ করার জন্য যে জিনিস ব্যবহার করে তাকে যন্ত্র বলে। উদাহরণ, কাঁচি। যন্ত্র ব্যবহার করলে কঠিন কাজ সহজ ও দ্রুত করা যায়। তারপরে সারি গান, সারি গান কাকে কি? একসঙ্গে কাজ করতে করতে যে গান গাওয়া হয় তাকে সারি গান বলে। হ্যাঁ, যেমন নৌকো চালানো বা মাছ ধরার সঙ্গে সবাই মিলে গান গাওয়া। তারপরে কি হলো, ছায়া কখন সবচেয়ে ছোট হয় এবং কেন হয়? ছায়া
এবার গ এবং ঘ যে তোমার 2 নম্বরের সূর্যের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড়। বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলে আবিষ্কার করেন কি অনুবীক্ষণ বা দূরবীক্ষণ, এটা হচ্ছে দূরবীন। গ্যালিলিও দূরবীন ব্যবহার করে মহাকাশ পর্যবেক্ষণ করেছেন, জ্যোতির্বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এরপরের প্রশ্ন, চাঁদের বুকে প্রথমে পা দেন কি? লাইকা নীল আর্মস্ট্রং। 1969 সালে নীল আর্মস্ট্রং প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন। এরপরের প্রশ্ন হচ্ছে কি ছায়া কখন সবচেয়ে ছোট হয় এবং কেন হয়? দুপুর 12টার সময় ছায়া সবচেয়ে ছোট হয়, কারণ তখন সূর্য মাথায় ঠিক উপরে থাকে, তাই ছায়া ছোট হয়। গ নম্বর, মালাহার এবং মালাকার কারা? মালাহার হলেন যারা পিতল বা ধাতুর কাজ করেন, আর মালাকার হলেন যারা মালা তৈরি করেন। ব্যাখ্যা, তারা বিভিন্ন কারুশিল্পের সঙ্গে যুক্ত। এরপরে গিয়ে কুটির শিল্প কাকে বলে? লাঠি কি কি কাজে লাগে? কুটির শিল্প বাড়িতে বসে হাতে তৈরি যে শিল্প করা হয় তা কুটির শিল্প। মাদুর বোনা, ঝুড়ি তৈরি, এতে কম পুঁজি এবং কম যন্ত্র লাগে। লাঠি কি কি কাজে লাগে? লাঠি অনেক কাজে লাগে, যেমন পশু তাড়ানো, আত্মরক্ষা, ফল পাড়া ইত্যাদি কাজে লাঠি লাগে। এরপরের প্রশ্ন, পাহাড়ি অঞ্চলে কি কি চাষ ভালো হয় এবং আত্মীয় মানে কি? সংস্কৃতি বলতে কি বুঝো? সমাজের আদি গানকে কি বলা হয়? ভারতের কোথায় মায়েরা এখনো পরিবারের প্রধান? আমরা এক এক করে উত্তর দিই। পাহাড়ি অঞ্চলে কি কি চাষ ভালো হয়? স্কোয়াশ, নাশপাতি, কমলালেবু ইত্যাদি চাষ ভালো হয়। ঠান্ডা আবহাওয়া এই ফসলের জন্য উপযোগী। আত্মীয় মানে কি? একই পরিবারের সঙ্গে সম্পর্কিত মানুষদের আত্মীয় বলে, তারা রক্তের সম্পর্ক বা পারিবারিক সম্পর্কের মাধ্যমে যুক্ত। এরপরের প্রশ্ন, সংস্কৃতি বলতে কি বুঝো? মানুষের জীবনযাত্রা, ভাষা, পোশাক, খাবার, নাচ গান ইত্যাদি সমষ্টিকে সংস্কৃতি বলে। এটি একটি সমাজের পরিচয় বহন করে। সমাজের আদি গানকে কি বলা হয়? পল্লী গান। গ্রাম বাংলার মানুষের প্রাচীন গানগুলোকে পল্লী গান বলা হয়। ভারতের কোথায় মায়েরা এখনো পরিবারের প্রধান? ভারতের মেঘালয় রাজ্যে খাসিয়া সমাজে মাতৃতান্ত্রিক প্রথা আছে, যেখানে মা পরিবারের প্রধান। এরপরের প্রশ্ন 4 নম্বর, টিকা লেখক। এখানে কিন্তু 4 মার্ক করে। গম্ভীরা ক্ষুদ্রশিল্প, হিমালয়, হিমঘর, নকশিকাঁথা এবং লোকগান। আমরা যদি প্রথম গম্ভীরা বলি, গম্ভীরা হলো বাংলার একটি জনপ্রিয় লোকনাট্য বা পালাগান, যা প্রধানত মালদা জেলায় প্রচলিত। এই শিল্পে গান, নাচ, অভিনয়ের মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। গম্ভীরা সাধারণত চৈত্র সংক্রান্তির সময় অনুষ্ঠিত। এতে নানা ও নাতি চরিত্রে সংলাপ খুব জনপ্রিয়। সামাজিক অন্যায়, দারিদ্র্য, রাজনীতি ইত্যাদি বিষয় সহজভাবে উপস্থাপন করা হয়। গম্ভীরা শুধু বিনোদন নয়, সমাজের সচেতনতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এরপরে আমরা পরের টিকা যাব। পরের টিকা হচ্ছে ক্ষুদ্র শিল্প। যে শিল্প অল্প পুঁজি, কম শ্রমিক এবং সীমিত যন্ত্রপাতি ব্যবহার করে ছোট পরিসরে উৎপাদন করা হয়, তাকে ক্ষুদ্র শিল্প বলে। এই শিল্পে সাধারণত গ্রাম বা ছোট শহরে গড়ে ওঠে। উদাহরণ, ধূপ, মোমবাতি, সাবান, আগরবাতি তৈরি। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান হয়। ক্ষুদ্র শিল্পে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে এবং বেকারত্ব কমায়। এরপরের প্রশ্ন হচ্ছে হিমঘর। হিমঘর দিয়ে টিকা লিখতে হবে। 4 মার্কের টিকা। হিমঘর হলো এমন একটি বিশেষ সংরক্ষণাগার যেখানে কম তাপমাত্রায় কৃষিজ পণ্য সংরক্ষণ করা হয়, যাতে তা দীর্ঘদিন ভালো থাকে। আলু, ফসল, সবজি ইত্যাদি এখানে রাখা হয়। এতে খাদ্য নষ্ট হওয়া কমে যায়। কৃষকরা তাদের উৎপাদিত ফসল পরে ভালো দামে বিক্রি করতে পারে। হিমঘর কৃষকদের জন্য খুব উপকারী এবং খাদ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরপরের প্রশ্ন হচ্ছে নকশিকাঁথা এবং লোকগান। প্রথমে নকশিকাঁথা। নকশিকাঁথা বাংলার একটি ঐতিহ্যবাহী হস্তশিল্প। পুরানো কাপড়ের উপর সুতো দিয়ে সুন্দর নকশা করে এটি তৈরি করা হয়। এতে ফুল, পাখি, পশু, বিভিন্ন গল্পের ছবি ফুটিয়ে তোলা হয়। এটি গ্রাম বাংলার মহিলাদের সৃজনশীলতার প্রকাশ। বর্তমানে এটি দেশে বিদেশে জনপ্রিয়। আর নকশিকাঁথা বাংলার সংস্কৃতি ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এরপরের প্রশ্ন হচ্ছে লোকগান। লোকগান হলো সেই গান যা লোকমুখে প্রচারিত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। এই গানগুলি গ্রামের মানুষের জীবনযাপন, সুখ দুঃখ, প্রেম ও প্রকৃতির কথা বলে। যেমন ভাটিয়ালি, সারি গান, বাউল গান, এগুলি সাধারণ ভাষায় গাওয়া হয় এবং সহজে মনে রাখা যায়। লোকগান আমাদের সংস্কৃতির পরিচয় বহন করে এবং ঐতিহ্যকে জীবিত রাখে। এরপরের প্রশ্ন হচ্ছে বাম দিকের শব্দগুলির সঙ্গে ডান দিকের শব্দগুলি মিল করো। তাহলে মনোহরা কি? মনোহরা আমরা যদি একটু দেখি যে এখানে মিলকরণ করব। মনোহরার সাথে মিষ্টি, অর্থাৎ মনোহরা এক ধরনের মিষ্টি। এরপরে বেথুয়া। বেথুয়া হচ্ছে এক ধরনের শাক, তাহলে বেথুয়ার সাথে শাক মিলবে। টুসু হচ্ছে উৎসব। টুসু এক ধরনের উৎসব। তাহলে টুসু হচ্ছে উৎসব। তারপর ট্রাক্টর হচ্ছে চাষের যন্ত্র। ট্রাক্টরটা চাষের যন্ত্র। এবং ছৌ নাচটা হচ্ছে তোমার পুরুলিয়ায় হয়। এভাবে তোমরা মিলিয়ে উত্তর দেবে। ওকে, এরপরের প্রশ্ন আমরা যাব। পরের প্রশ্ন হচ্ছে গিয়ে হলো গাছের উপকারিতা
লিখো, অর্থাৎ এখানে প্রতিটা প্রশ্নে 3 মার্ক করে। গাছের উপকারিতা, হ্যাঁ, গাছ আমাদের জীবনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, যা শ্বাস নেওয়ার জন্য দরকার। গাছ থেকে ফল ফুল কাঠ পাওয়া যায়, অনেক গাছ থেকে ঔষধ তৈরি হয়। গাছ পরিবেশকে শীতল রাখে এবং বায়ু দূষণ কমায়। হ্যাঁ, গাছ ছাড়া মানুষের জীবন সম্ভব নয়, তাই গাছ রক্ষা করা প্রয়োজন। এরপরের প্রশ্ন, জল কিভাবে নষ্ট হয়? হ্যাঁ, জল বিভিন্নভাবে নষ্ট হয়। কল খোলা রেখে দিলে জল অপচয় হয়, নদী বা পুকুরের ময়লা ফেলা হলে জল দূষিত হয়, কারখানার বর্জ্য জলে মেশালে জল নষ্ট হয়, অতিরিক্ত ভূগর্ভস্থ জল তোলাও ক্ষতিকর। আমাদের জল সংরক্ষণ করা উচিত। এরপরের প্রশ্ন, অমাবস্যা ও পূর্ণিমা আসলে কি? না, অমাবস্যা ও পূর্ণিমা চাঁদের অবস্থানের উপর নির্ভর করে। যখন চাঁদ সূর্য পৃথিবী এক সরলরেখায় থাকে এবং চাঁদ মাঝখানে থাকে তখন অমাবস্যা হয়, চাঁদ দেখা যায় না। যখন পৃথিবী মাঝখানে থাকে এবং চাঁদ সম্পূর্ণ আলোকিত দেখা যায় তখন পূর্ণিমা হয়। এগুলো চাঁদের কলার পরিবর্তনের ফল। এরপরের প্রশ্ন হচ্ছে কি, এরপরের প্রশ্ন, আবহাওয়া কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? আবহাওয়া বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল। তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু আর্দ্রতা, বায়ুর গতি, এই সব উপাদানের পরিবর্তনে আবহাওয়া বদলে যায়। এরপরের প্রশ্ন হচ্ছে সপ্ত ঋষি মণ্ডল কি? সপ্ত ঋষি মণ্ডল নক্ষত্র মণ্ডল, যেখানে 7টি উজ্জ্বল তারা একসঙ্গে দেখা যায়। এটি আকাশের প্রশ্নবোধক চিহ্ন বা ডোলের মতো আকৃতি তৈরি করে। প্রাচীনকালে মানুষ দিক নির্ণয়ে এটি ব্যবহার করেন। এটি আকাশের একটি গুরুত্বপূর্ণ নক্ষত্রগুচ্ছ। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার দিন রাত হওয়ার কারণ কি? দিন রাত হওয়ার পৃথিবী নিজ অক্ষের উপর ঘূর্ণনের জন্য। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরার পাশাপাশি নিজের অক্ষ ঘোরে। যে অংশে সূর্যের আলো পড়ে সেখানে দিন হয়, যে অংশে আলো পড়ে না সেখানে রাত হয়। হ্যাঁ, পৃথিবীর ঘূর্ণনের কারণেই দিন রাত হয়। এরপরের প্রশ্ন, সমাজ কিভাবে গড়ে উঠলো? প্রথমে মানুষ একা একা বাস করত, পরে তারা দল বেঁধে থাকতে শুরু করে। একসঙ্গে থাকলে নিরাপত্তা কাজ করা সহজ হয়। ধীরে ধীরে পরিবার, গ্রাম ও সমাজ গড়ে ওঠে। মানুষের একত্রে বসবাস থেকেই সমাজের সৃষ্টি। এরপরের প্রশ্ন, আদিম মানুষ প্রথম কোথায় আগুন দেখেছে? আদিম মানুষ প্রথম বনে আগুন দেখেছিল, যাকে দাবানল বলা হয়। বজ্রপাত ও ঘর্ষণের ফলে এই আগুন লাগতো। পরে মানুষ আগুন ব্যবহার করতে শিখে। প্রকৃতি থেকেই মানুষ আগুনের ধারণা পায়। এরপরের প্রশ্ন, বিপন্ন বাসভূমি বলতে কি বোঝানো হয়েছে? বিপন্ন বাসভূমি বলতে এমন পরিবেশ বোঝায় যেখানে জীবজন্তু উদ্ভিদ বিলুপ্ত হওয়ার আশঙ্কায় আছে। বনভূমি ধ্বংস, দূষণ ইত্যাদি কারণ। এই বনভূমি রক্ষার জন্য সংরক্ষণ জরুরি। পরিবেশ রক্ষা করা আমাদের দায়িত্ব। এরপরের প্রশ্ন হচ্ছে কি, পশুপালনের সুবিধা। পশুপালন মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গরু থেকে দুধ পাওয়া যায়, পশু চাষ এবং মাল বহনে সাহায্য করে, কুকুর পাহারা দিতে সাহায্য করে। পশুপালন মানুষের জীবিকা ও খাদ্যের উৎস। এরপরের প্রশ্ন হচ্ছে রবারের চাকা তৈরিতে মানুষ কি সুবিধা হলো? রবারের চাকা ব্যবহার অনেক সুবিধা হয়েছে। চাকা হালকা হয়েছে, চলার সময় ঝাঁকুনি কম লাগে, দ্রুত চলে যায় এবং রবারের চাকা পরিবহনকে সহজ এবং আরামদায়ক করেছে। এরপরের প্রশ্ন 7 নম্বর, এখানে প্রতিটা প্রশ্ন 5 মার্কের। চাকা আবিষ্কারের কথা লেখো। নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার কারণ, এরকম করে চাকা আবিষ্কারের কারণ। মানব জীবনে চাকা আবিষ্কার একটা গুরুত্বপূর্ণ ঘটনা। আদিম মানুষের প্রথম ভারী জিনিস এক স্থান থেকে অন্য স্থানে নিতে গাছের গুঁড়ি ব্যবহার করতো। পরে তারা গোলাকার কাঠ কেটে চাকা তৈরি করতে শেখে। প্রথম দিকে চাকা ছিল কাঠের তৈরি, পরে চাকা শক্ত করার জন্য লোহার বের দেওয়া হয়। আধুনিক যুগে রবারের চাকা ব্যবহার করা হয়। উপসংহার, চাকা আবিষ্কারের ফলে যাতায়াত ও পরিবহন অনেক সহজ হয়েছে। এরপরের প্রশ্ন, নদীর ধারে বড় বড় জনবসতি গড়ে ওঠার কারণ কি? নদীর ধারে বড় বড় জনবসতি ওঠার বেশ কয়েকটি কারণ আছে। নদী থেকে সহজে পানীয় জল পাওয়া যায়, কৃষিকাজের জন্য নদীর জল ব্যবহার করা যায়, নৌপথে যাতায়াত ও বাণিজ্য সহজ হয়, নদীর তীরে উর্বর মাটি থাকায় ফসল ভালো হয় এবং এসব কারণে প্রাচীনকাল থেকে নদীর তীরে সভ্যতা জনবসতি গড়ে উঠেছে। এরপরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের আমরা কি কি সুবিধা পাচ্ছি? কৃত্রিম উপগ্রহ মানুষের তৈরি যন্ত্র, যা মহাকাশে পাঠানো হয় এবং পৃথিবীর চারিদিকে ঘোরে। এর সাহায্যে আমরা টিভি, রেডিও সম্প্রচার পাই, মোবাইল ফোনে দূরের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারি, আবহাওয়ার পূর্বাভাস জানা যায়, ঝড় বৃষ্টি ইত্যাদি মানচিত্র অবস্থা নির্ণয় করা, যেটা জিপিএস। কৃত্রিম উপগ্রহ আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরের প্রশ্ন হচ্ছে তাঁত শিল্প, রেশম শিল্প, মৃৎশিল্প, গালা শিল্প পশ্চিমবঙ্গের কোথায় কোথায় দেখা যায়? তাঁত শিল্প শান্তিপুর, ধনেখালি অঞ্চলে দেখা যায়। রেশম শিল্প মুর্শিদাবাদ, মালদা জেলায় প্রচলিত। মৃৎশিল্প কুমারটুলি এবং কৃষ্ণনগর অঞ্চলে বিখ্যাত। গালা শিল্প পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় দেখা যায়। উপসংহার, এই শিল্পগুলো পশ্চিমবঙ্গের সংস্কৃতি অর্থনৈতিক গুরুত্বপূর্ণ অংশ। এই ছিল তোমাদের এই ভিডিওর সামগ্রিক প্রশ্ন এবং উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, ফুললি প্রশ্নের উত্তরই কিন্তু ক্লিয়ার বুঝতে পাবে। আর দ্বিতীয়ত, তোমরা যদি এই ভিডিওতে যেভাবে দেওয়া আছে সেইভাবে উত্তর করতে পারো, আশা করি 100 মার্কের মধ্যে 199-98 করে তোমরা পেয়ে যাবে। যাই হোক, পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।